নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন চঞ্চল কুমার ঘোষের লেখা লাল পাথরের আংটি। শুরু হচ্ছে আজকের গল্প লাল পাথরের আংটি। সম্বলপুর স্টেশনে বসেছিলাম। লাইনে কোথাও গন্ডগোল হয়েছে, ট্রেন আসতে 1 ঘন্টা দেরি। সন্ধে হয় অল্প কিছুক্ষণ লোকজন ছাড়া গোটা স্টেশন চত্বরটাই ফাঁকা, চারদিক নির্ঝুম নিস্তব্ধ পরিবেশ। চুপচাপ এইভাবে বসে থাকাটা কীরকম যন্ত্রণাদায়ক ভুক্তভোগী ছাড়া কারো পক্ষেই সম্ভব নয় বোঝা। একটা পুরনো খবরের কাগজ ইতিমধ্যেই বার দুয়েক পড়া হয়েছে, সেটা দিয়ে আবার মনোনিবেশ করলাম। মনে হচ্ছে বাঙালি। অপরিচিত কণ্ঠস্বরে মুখ তুললাম। রোগা লম্বা আধময়লার রং, কাঁচা পাকা দাড়ি, ধুতি পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ ভদ্রলোক। আমি কিছু জবাব দেবার আগেই ভদ্রলোক পাশে বসে পড়লেন। খবরের কাগজটা বন্ধ করে বললাম, কি করে বুঝলেন আপনি বাঙালি? আমি বাঙালি? ভদ্রলোক আমার হাতের কাগজটার দিকে আঙুল তুলে মুচকি এসে জবাব দিলেন, ওটা দেখে বাঙালি না হলে এই উড়িয়া দেশে কে আর বাংলা কাগজ পড়বে? ঠিক কথা। ভদ্রলোকের কথার ভঙ্গি দেখে মনে হলো মিশুকে মানুষ। ভালো লাগলো। সময় কাটাবার মতো কাউকে পাওয়া গেল। বললাম, এদিকে কোথায়? যাব বলাঙ্গীর। আপনি? আমি কলকাতায় ফিরবো, অফিসের কাজে এসেছিলাম, প্রথম এলাম। তা আপনি কি এদিকে থাকেন? আলোটা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ভদ্রলোক বেঞ্চে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরিয়ে বললেন, সেরকমই বলতে পারেন। চাকরি সূত্রেই আসা, প্রায় 50 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতেন? এই সম্বলপুরে এক জঙ্গল ইজারাদারের ম্যানেজার। জঙ্গলে চাকরি? তাহলে তো অভিজ্ঞতা অনেক। ভদ্রলোক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। অভিজ্ঞতা সে বলতে গেলে তো মহাভারত হয়ে যাবে। সিগারেটে টান দিয়ে নড়ে চড়ে বসলেন মানুষটা। মনে হলো আর একটু নাড়াচাড়া দিলে ভদ্রলোকের কাছে ঘণ্টাখানিক সময় কাটাবার মতো রসদ পাওয়া যাবে। বললাম, যদি কোনো অসুবিধা না থাকে বলুন না জীবনের কোনো আশ্চর্য অভিজ্ঞতার কথা। ভদ্রলোক চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম আমার কথায় ভাবতে আরম্ভ করেছেন। খানিক পর আমার দিকে মুখ ফিরিয়ে পরপর সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে বললেন, একটা ঘটনা, এমন ঘটনা মানুষের জীবনে ঘটে বিশ্বাস করতে পারি না, কিন্তু ঘটেছিল। বেঞ্চির ওপর পা তুলে আরাম করে বসলাম। আকাশে আঁধারের ছায়া। দিন শেষে পাখিরা ঘরে ফিরছে। সামনের একটা গাছে তাদের কলরব। কয়লা বোঝায় একটা মালগাড়ি লাইনের ওপর দাঁড়িয়ে ভদ্রলোক শুরু করে দিলেন। ঘটনাটা ঘটেছিল খ্যাংরাপালির ডাকবাংলোয়। খ্যাংরাপালি হচ্ছে ডুংরিপালির পরের স্টেশন। উড়িষ্যায় পালি নামে গ্রাম। সম্বলপুর থেকে ঘণ্টা 3 রাস্তা। উড়িষ্যার সবচেয়ে বড় নদী, মহানদীর তীরে পুরনো শহর সম্বলপুর। দেবী শ্যামলাইয়ের নামে শহরের নাম। মাঝখানে বুড়োরাজ পাহাড়ে শিবের মন্দির। স্টেশনের কাছে তখন আমাদের ডিপো। জঙ্গল থেকে কাঠ এনে সেখানে চেরাই করে রেলের ওয়াগনে ভরে নানান জায়গায় পাঠানো হতো। আমার ওপর সব দেখাশোনার ভার। একদিন আমার মালিক ঘোষবাবু খবর পাঠালেন, খুব জরুরি দরকার, চলে এসো। ভোরের ট্রেনে বেরিয়ে পড়লাম। চক্রধরপুরে ঘোষবাবুর বাড়ি। বাতের ব্যথায় 15 দিন ধরে ভদ্রলোক শয্যা যায়। দুপুর নাগাদ চক্রধরপুরে পৌঁছালাম। স্নান খাওয়া সারা হতে ঘোষবাবু বললেন, তোমাকে বলাঙ্গীর যেতে হবে। বলাঙ্গীরের মহারাজা একটা জঙ্গল লিজ দেবেন। অন্য কেউ নেওয়ার আগে তুমি গিয়ে কথাবার্তা বলে টাকাটা বায়না দিয়ে আসো। একটু সুস্থ হলে আমি বাকি টাকা দিয়ে আসবো। পরদিন সকালে সুটকেস ভর্তি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম।
ট্রেনে চক্রধরপুর থেকে সম্বলপুর, সেখান থেকে গাড়ি বদল করে বলাঙ্গীর। তখন সবেমাত্র মহানদীর ওপর রেল ব্রিজ তৈরি হয়েছে। সারাদিনে দুটো গাড়ি আসে যায়। সম্বলপুরে পৌঁছাতে হাতে কিছুটা সময় ছিল। বলাঙ্গীর যাওয়ার গাড়ি তখনও আসেনি। নিজের ডেটায় চলে গেলাম। স্নান সেরে কাপড় পাল্টে স্টেশন ফিরতেই বলাঙ্গীরের গাড়ি এসে পড়ল। একটা ফাঁকা বগিতে উঠে পড়লাম। ব্যাগ সুটকেসে রেখে আরাম করে বসতেই খেয়াল হলো দুপুরের খাবার কাজের ছেলেটা টিফিন কৌটোয় ভরে দিয়েছিল। তাড়াতাড়ি ঘরের বিছানার ওপরেই রেখে এসেছি। ট্রেন তখন মহানদীর রেল ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে অগত্যা। পরের স্টেশন না আসা পর্যন্ত দুপাশের জঙ্গল পাহাড় দেখতে দেখতে সময় কাটাতে হবে। ট্রেন যখন বড়গড়ে এলো, খিদেই পেটের মধ্যে 1 ঘন্টা ইঁদুর নাচানাচি করছে। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়। সুটকেস ব্যাগ নিয়ে নেমে পড়লাম। ছোট স্টেশন, 2-4 জন মানুষ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। খাবারের কোনো দোকান চোখে পড়ল না। খুলিগোছের একজন বলল, স্টেশনের বাইরে খাবারের দোকান আছে, দেখুন খোলা কিনা। প্ল্যাটফর্ম পার হয়ে একটু এগিয়ে কয়েকটা মাটির ঘর। সেইখানে মাঝ বয়সে একটা বউ মুড়ি তেল ভাজা বিক্রি করছিল। দেহাতি লোকেদের ভিড়। আমার ভদ্র পোশাক দেখেই বোধ হয় দোকানি বলল, একটু দাঁড়ান বাবু, গরম গরম ভেজে দিচ্ছি। গরম তেলে ভাজা খেতে গিয়ে বিপত্তিটা ঘটলো। প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেন ছেড়ে দিল। চোখের সামনে ট্রেন চলে যাচ্ছে, আমার হাতে তেল ভাজার মুড়ি। হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। ট্রেনের লেজটুকু একটু একটু করে অদৃশ্য হতেই হুঁশ হলো। বলাঙ্গীর যাওয়ার আর কোনো ট্রেন নেই। অচেনা অজানা জায়গা, ভয়ের কথা, সঙ্গে 1 বাক্স টাকা। ভাবনায় পড়ে গেলাম। প্ল্যাটফর্মে লাগোয়া অফিস ঘর। টেবিলে বসে কাজ করছিলেন স্টেশন মাস্টার। গিয়ে বিপদের কথা বললাম, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। মাঝবয়সী শক্ত সমর্থ চেহারার এক ভদ্রলোক স্টেশন মাস্টারের সামনে বসেছিলেন। স্টেশন মাস্টার কিছু জবাব দেওয়ার আগেই ভদ্রলোক আমার দিকে চেয়ে বললেন, কোথায় যাবেন? বলাঙ্গীর। স্টেশন মাস্টার মুখ ফিরিয়ে বললেন, শিবরামজি, আপনিও তো বলাঙ্গীর যাচ্ছেন, এনাকে নিয়ে যান। শিবরাম নামের ভদ্রলোক কিছু ভাবলেন, উঠে দাঁড়িয়ে বললেন, অসুবিধা নেই, গাড়ি খালি যাচ্ছে, চলে আসুন। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভদ্রলোকের দিকে তাকে হাত বাড়িয়ে বললাম, ধন্যবাদ। স্টেশন মাস্টার হাসতে হাসতে বললেন, আপনার ভাগ্য ভালো শিবরামজি এখানে কাজে এসেছিলেন, নয়তো কাল ভোরের আগে ট্রেন পেতেন না। মুড়ি আর তেলে ভাজা খেয়ে শিবরামজির সঙ্গে জিপে গিয়ে বসলাম। ফাঁকা রাস্তা, মানুষজনের বসতি নেই। দুধারে হালকা জঙ্গল আর ছোট ছোট পাহাড়, মাঝে মাঝে ছোট ছোট নদী। বীজের ওপর থেকে দুধারে চোখে পড়ে শুধু বালি আর বালি। মাঝে নালার মতো সরু জলের রেখা। ঘন্টাখানেক গিয়েছি, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা রাস্তার একদিকে কাত হয়ে পড়ল। জোরে ব্রেক কষলেন শিবরামজি। সামনে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকমের সামনে নিলাম। ততক্ষণে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েছেন শিবরামজি। চাকার দিকে তাকিয়ে একরাশ বিরক্তি ফুটে উঠল মুখে। বিড় করে বললেন, টায়ার ফেসে গেছে, রাস্তার যে অবস্থা, কি হবে এখন? টায়ার আছে, চেঞ্জ করতে হবে, সময় লাগবে। কথা বলতে বলতেই শিবরামজি গাড়ির পিছনে থেকে যন্ত্রপাতি বার করতে আরম্ভ করলেন। আমার কিছু করবার নেই। গাড়ি থেকে নেমে একটা পাথরের উপর বসে পড়লাম। আজ সকালে কার মুখ দিকেছি কে জানে। একটার পর একটা বিপত্তি। পাহাড়ের আড়ালে সূর্য অস্ত গিয়েছে, গাছের ফাঁকে ফাঁকে তখন আলোর আভা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা আমার নেই। সঙ্গে এতগুলো টাকা মহারাজের হাতে তুলে না দেওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছে না। শিবরামজির টায়ার পাল্টাতে পুরো 1 ঘন্টা, মানে আধ ঘন্টার সময় লেগে গেল। যখন গাড়ি ছাড়লো, দূরের পাহাড়গুলো অস্পষ্টতার মাঝে হারিয়ে গিয়েছে। খানিকটা যেতেই রাত নেমে এলো, বোধহয় অমাবস্যা। সামনের হেডলাইটের আলো ছাড়া চারিদিকে চাপচাপ অন্ধকার। গাড়ির দোলানিতে ঘুম পেয়ে গিয়েছিল। আচমকা একটা বিচ্ছিরি আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসলাম। শিবরামজির সিটের পিছনে শরীরটা এলিয়ে দিয়ে হাত দুটো সামনে ছুড়ে দিয়ে চেঁচিয়ে উঠলেন, আবার টায়ার পাংচার। আটকে উঠলাম। ক্যারিয়ারে একটা স্পেয়ার টায়ার ছিল,
সেটাই লাগিয়ে দেওয়া হয়েছে। শিবরামজি গাড়ি থেকে নেমে পড়েছেন, হাতে টর্চ। কে জানে ভদ্রলোক হয়তো ভাবছেন তার কপালে একটা অপয়া লোক এসে জুটলো, নয় দুবার গাড়ির টায়ার পাশে। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। চারপাশে এত অন্ধকার আর দম বন্ধ করা নিস্তব্ধতা বুকের মধ্যে শিরশির করছিল। শিবরামজি হাতের টর্চটা জ্বালিয়ে আমার দিকে ফিরলেন, তারপর ঘুমিয়ে গড়া বললেন, এখানে একটা ডাক বাংলো আছে, চলুন এগিয়ে গিয়ে দেখি। গাড়ি কেউ নেবে না, নিষ্ক্রিয়ভাবে জবাব দিলেন শিবরামজি। শিবরামজি গাড়ি নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকলেও আমার টাকার বাক্স নিয়ে দুর্ভাবনা বেরিয়ে চলেছে। তাড়াতাড়ি সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। সেই দুপুরে এক ঠোঙা মুড়ি আর তেলে ভাজা খেয়েছি, খেতে দাও, পেটের মধ্যে চন 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 করছে। শিবরামজি বেশ জোরেই হাঁটছেন, এবড়ো খেবড়ো রাস্তায়, তার সঙ্গে তাল রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি। কোথায় চলেছি কে জানেন। আধ ঘন্টার মতো হেঁটেছি। রাস্তা ছেড়ে একটু দূরে চোখে পড়ল সাদা বাড়ি, একতলা টিনের চাল, সামনে লম্বা বারান্দা, চারিদিকে বাগান, তারের বেড়া দেওয়া, বড় লোহার গেট। গোটা বাড়িটায় অন্ধকার, কেমন গা ছমছমে ভাব। মানুষজন আছে বলে মনে হচ্ছিল না, একটা অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ। শিবরামজি গেট খুলে ভেতরে ঢুকলেন, বারান্দার সামনে গিয়ে ডাকলেন, রঘুনাথ, এই রঘুনাথ। একটু পরেই বাড়ির ভেতর থেকে লণ্ঠন হাতে একটা লোক বেরিয়ে এলো। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।